আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমাদের রেসপাইরেটরি ফিজিওলজির প্রথম ক্লাস। তো এই ক্লাসে মেইনলি হচ্ছে আমরা রেসপাইরেটরি ফিজিওলজির ইন্ট্রোডাকশন, রেসপাইরেটরি ফিজিওলজির অ্যানাটমি, মানে রেসপাইরেশন অর্গানগুলো দেখব এবং হচ্ছে জোনগুলো দেখব এটসেট্রা। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে এই রেসপাইরেটরি ফিজিওলজি বুঝতে হলে আগে আমাদেরকে বুঝতে হবে রেসপাইরেশন অর্গানগুলো কী কী আছে। তো আমরা জানি যে হচ্ছে এটা যদি আমাদের বডি হয় তো এটা হচ্ছে নোজ, তারপরে মাউথ। এখান থেকে হচ্ছে প্রথমে নোজ থেকে আমাদের হচ্ছে নেজোফ্যারিংস যাবে, নেজোফ্যারিংসের পর হচ্ছে ল্যারিংস যাবে, মানে ফ্যারিংসের পরে ল্যারিংসের পর হচ্ছে ট্রাকিয়া থাকবে। ট্রাকিয়া হচ্ছে ডিভাইড হওয়ার পরে এটা লাঙে গিয়ে শেষ হবে এবং ট্রাকিয়া অনেক ডিভাইড হবে। তো এটাই হচ্ছে মূলত একটা রেসপাইরেটরি সিস্টেমের ছবি আমরা বলতে পারি। তো এখন রেসপাইরেটরি সিস্টেমের আসলে মেইন কাজ কি? রেসপিরেটরি সিস্টেম হচ্ছে আমাদের বাইরে থেকে হচ্ছে অক্সিজেনযুক্ত, মানে অক্সিজেন নেয় অ্যান্ড হচ্ছে আমাদের বডিতে প্রডিউসড যে কার্বন ডাইঅক্সাইড আছে, এই কার্বন ডাইঅক্সাইড হচ্ছে বডি থেকে বাইরে বের করে দেয়। তো কার্বন ডাইঅক্সাইড আউট আর হচ্ছে অক্সিজেন ইন। এবং এই অক্সিজেন হচ্ছে দরকার কেন? অক্সিজেন হচ্ছে আমাদের সেলুলার রেসপিরেশন, তারপর হচ্ছে মেটাবলিজমের ক্ষেত্রে অবশ্যই অনেক হেল্প করে। তো এখন আমরা দেখি আসলে আমাদের রেসপিরেটরি অর্গানগুলো কী কী আছে। আমি বললাম যে প্রথমে হচ্ছে নোজ আছে, তারপরে হচ্ছে নেজোফ্যারিংস, তারপরে হচ্ছে নেজোফ্যারিংসের পরে মাউথের ওরোফ্যারিংস মিলে হচ্ছে একসাথে, যে এটা হচ্ছে ফ্যারিংস, তারপরে ফ্যারিংসের পরে এটা হচ্ছে ল্যারিংস, যদিও এটা নট অ্যান অ্যানাটমিক্যাল পিকচার। তারপরে ল্যারিংসের পর হচ্ছে ট্রাকিয়ার পরে হচ্ছে ব্রঙ্কাস। এই পাশে আমরা দুটো লাং দেখতে পাচ্ছি, লাং, এবং হচ্ছে এই ব্রঙ্কাস পরে অনেক ছোটো ছোটো ভাগ হয়ে ব্রঙ্কাসের পরে ব্রঙ্কিওল হয়। হ্যাঁ, ব্রঙ্কাস এরকম ভাগ হয়ে ব্রঙ্কিওল হয়, তারপর হচ্ছে ব্রঙ্কিওলের পরে অ্যালভিওলি হয়। সব কিছুই হচ্ছে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টের বা হচ্ছে রেসপিরেটরি অর্গানের অন্তর্ভুক্ত। তো এখন আমরা টোটাল রেসপিরেটরি ট্র্যাক্টকে আমরা তিনটা মানে হচ্ছে ভাগে ভাগ করতে পারি। তিনটা ভাগ কী কী? একটা হচ্ছে আমাদের আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, একটা হচ্ছে আমাদের কন্ডাক্টিং রেসপিরেটরি ট্র্যাক্ট বা কন্ডাক্টিং এয়ারওয়ে, এবং সর্বশেষ সেটা হচ্ছে অ্যালভিওলার এয়ারওয়ে। এখন আমরা একটা একটা করে দেখব আসলে যে আমাদের কোন এয়ারওয়ের বিস্তৃতি কোন পর্যন্ত এবং কোন এয়ারওয়ের কাজ কী কী। তো শুরু করা যাক। তো শুরুতেই আসি হচ্ছে আমাদের আপার রেসপিরেটরি ট্র্যাক্ট বা হচ্ছে আপার এয়ারওয়ে। তো প্রথমে আমাদের জানতে হবে যে আপার এয়ারওয়ে কোন থেকে কোন পর্যন্ত বিস্তৃত। তো এটা যদি আমাদের নাক হয়, তো নাক থেকে হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে নাকের ভিতর থেকে হচ্ছে পরে এটা নেজোফ্যারিংসে গিয়ে শেষ হবে, নাকের ভিতরের যে নাকের নালি। তারপরে হচ্ছে নেজোফ্যারিংসের পরে এটা হচ্ছে মেনলি ল্যারিংসে গিয়ে শেষ হবে, নেজোফ্যারিংস। তো এই ল্যারিংস পর্যন্ত আর কি, হ্যাঁ, একদম নস্ট্রিল বা নাকের ফুটা থেকে শুরু করে আর হচ্ছে মুখের ফুটা থেকে শুরু করে ফ্যারিংস, দেন হচ্ছে ল্যারিংস। তো এর বিস্তৃতি কোন পর্যন্ত? এর বিস্তৃতি হচ্ছে নোজ, প্রথমে নোজের পর থেকে হচ্ছে আমাদের ফ্যারিংস, বা দুটো একসাথে বললাম, ওরোফ্যারিংসও তো আমাদের রেসপিরেশনে হেল্প করতে পারে। তারপরে হচ্ছে আমাদের ল্যারিংস। তো এখন এটাই হচ্ছে আমাদের মেইনলি আপার রেসপিরেটরি ট্র্যাক্টের অন্তর্ভুক্ত। তো এখন এখান থেকে আমাদের কী কী জিনিস জানতে হবে? এক নাম্বার জিনিস হচ্ছে আমাদের নাক হচ্ছে প্রাইমারি পয়েন্ট টু এয়ার এন্ট্রি। হ্যাঁ, নাক হচ্ছে প্রাইমারি পয়েন্ট টু এয়ার এন্ট্রি। হ্যাঁ, মানে কোনো বাতাস ঢুকতে গেলে তো অবশ্যই নাক দিয়েই ঢুকবে। এখন নাক যেহেতু প্রাইমারি পয়েন্ট অফ এয়ার এন্ট্রি, তো এই ক্ষেত্রে দেখা যায় নাক হচ্ছে হাইলি মানে এখানে হচ্ছে হাই কনসেন্ট্রেশন অফ দ্য অ্যালার্জেন, টক্সিন, এইসব জিনিস আমরা পাবো। তো এখানে হচ্ছে আমরা কী পাবো? এখানে হাই কনসেন্ট্রেশন অফ টক্সিন, মানে হচ্ছে বাইরের যে আবর্জনা পদার্থগুলো আছে, অ্যালার্জেন, টক্সিন বা আদার মানে বিভিন্ন পার্টিকুলার পাবো। এখন কথা হচ্ছে নাক তো এই অ্যালার্জেন, টক্সিন এগুলো থাকে। এখন নাকের কাজ কি? নাকের কাজ তো শুধু এয়ারওয়ে, যদি আমার হচ্ছে বাতাসটা ওই সব বাতাস যদি ওদিকে দিয়ে যায় তাহলে তো ময়লা আবর্জনা সব লাংসে গিয়ে পড়বে। তো এখন নাকের তো এটা হচ্ছে সমস্যা, যে নাক তো তাহলে তো মানে হচ্ছে ঝামেলায় পড়ে যাবে, যে নাক দিয়ে যদি সব ময়লা আবর্জনা যদি আমরা লাংসে গিয়ে ফেলে দিই তখন তো লাংস তো কিছুদিনের মধ্যে ইনফেকশন হয়ে যাবে। তো নাকের আরেকটা কাজ হচ্ছে, এটা হচ্ছে ফিল্টার করে। এটা কি করে? এটা হচ্ছে ফিল্টার লার্জ পার্টিকেল। বলা হয়ে থাকে যে 30 থেকে 50 মাইক্রোমিটার এর বড় পার্টিকেলগুলো আসলে আমাদের হচ্ছে
হচ্ছে নাকের মানে হচ্ছে নাক পার হতে পারে না। আর হচ্ছে আরেকটা কাজ করে হচ্ছে বাতাস, ধরো হচ্ছে আমরা খুব গরম পরিবেশে আছি, এখন হঠাৎ করে গরম বাতাস বা খুব ঠান্ডা পরিবেশে আছি, হঠাৎ করে যদি ঠান্ডা বাতাস আমাদের এই নাকের মধ্য দিয়ে ঢুকে, তো তখন তো আসলে খুব প্যারা হয়ে যাবে, যে আসলে তো তখন তো খুব ঝামেলা। তো এখন এই কারণে হচ্ছে এরা কি করে, এরা হচ্ছে আমাদের ওয়ার্ম এবং তোমার হচ্ছে মানে ঠান্ডা বাতাসকে একটু ওয়ার্ম করে বা ওয়ার্ম বাতাসকে একটু ঠান্ডা করে এবং হিউমিডিফাই করে, হিউমিডিফাই অফ দ্য এয়ার, মানে হচ্ছে একটু বাতাসের মধ্যে একটু পানি অ্যাড করে দেয়, যেটা হচ্ছে আমাদের এয়ার কন্ডাকশনে হেল্প করতে পারে। এখন কথা হচ্ছে ধরো হচ্ছে এটা হচ্ছে আমাদের নাক, তো এই নাকের মধ্যে আমরা দেখছি যে 30 থেকে 50 ন্যানোমিটারের মানে হচ্ছে বস্তু, মানে এর থেকে বড় কোনো বস্তু হলে নাকের ভিতরে মানে হচ্ছে নাকের ওই জায়গায় থেকে যায়, এর পিছনে যায় না। এখন কথা হচ্ছে তাহলে যদি এর থেকে ছোট হয়, যেমন মনে করো 5 থেকে 10 মাইক্রোমিটারের বস্তু যদি যায়, তখন তো এরা নাকের ভিতরে ঢুকে গেল। তো এই 5 থেকে 10 ন্যানোমিটারের বস্তুগুলা যদি নাকের ভিতরে ঢুকে যায়, তখন তো একটা প্রবলেম সৃষ্টি করতে পারে। তো এই কারণে এই বস্তুগুলাকে আটকানোর জন্য আছে আমাদের ফ্যারিংস। তো এটা হচ্ছে মেনলি ফ্যারিংসে আটকা পড়ে যাবে, এই পার্টিকেলগুলো হচ্ছে ধরো এই পার্টিকেলগুলোর জায়গায় এটা ফ্যারিংসে আটকা পড়ে যাবে, ফ্যারিংস থেকে নিচে যাবে না। এখন ফ্যারিংসে যেহেতু হচ্ছে আমার আটকা পড়ে যাচ্ছে 5 থেকে 10 ন্যানোমিটার, আর একটা জিনিস তো লজিক্যাল যে আসলে প্রকৃতিতে তো তোমার হচ্ছে ছোট ছোট জিনিসের পরিমাণ অনেক বেশি, তো এই কারণে ফ্যারিংসেও কিন্তু অনেক আবর্জনা ময়লা বা হচ্ছে বাইরের পদার্থ যায়। এখন ফ্যারিংসে যেহেতু আমাদের হচ্ছে প্রচুর পরিমাণে বাইরের পদার্থ জমা হয়, এই কারণে দেখো যে তোমার হচ্ছে ফ্যারিংসের এখানে প্রচুর পরিমাণে আমরা লিম্ফয়েড টিস্যু পাবো। হ্যাঁ, এই লিম্ফয়েড টিস্যুগুলোর কাজ কি, এই যে মনে করো আমাদের হচ্ছে লিম্ফয়েড টিস্যু, এটা হচ্ছে লিম্ফয়েড টিস্যু। এখন এই লিম্ফয়েড টিস্যুগুলোর কাজ কি, লিম্ফয়েড টিস্যুগুলো হচ্ছে আমাদের এই যে পদার্থগুলো আছে, এই পদার্থগুলোর মানে হচ্ছে মানে পদার্থগুলোকে বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে। ধরো একটা ব্যাকটেরিয়া জমা মানে তৈরি হয়েছে, এই ব্যাকটেরিয়াকে তোমার হচ্ছে ধ্বংস করার জন্য বা একটা ভাইরাসকে ধ্বংস করার জন্য যেই প্রোটেক্টিভ মেকানিজম বা ইমিউনোলজিক্যাল মেকানিজম আমাদের নেওয়া দরকার, সব কিছু কিন্তু এই লিম্ফয়েড টিস্যুর মধ্যেই থাকে। এখন এই জায়গায় লিম্ফয়েড টিস্যুর নাম কি, এই জায়গায় লিম্ফয়েড টিস্যুর নাম হচ্ছে টনসিল। তো টনসিল কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান, যেটা হচ্ছে আমাদের মানে হচ্ছে ইমিউনোলজিক্যাল এফেক্টে হেল্প করে। কারণ আমরা প্রতিনিয়ত রেসপিরেশন করতেছি, প্রতিনিয়ত আমরা মানে এখন আমরা তো চোখে দেখি না, প্রতিনিয়ত এই দিক দিয়ে ময়লা আবর্জনা ঢুকতেছে এদিক দিয়ে। এখন যদি মনে করো ময়লা আবর্জনা সব লাংসের মধ্যে যায়, তো লাংস তো 2 দিনের মধ্যে নষ্ট হয়ে যাবে। তো এখন লাংসকে তো বাঁচায় রাখতে হবে, নাহলে তো মানুষ বাঁচে না। তো এই ক্ষেত্রে হচ্ছে এই লিম্ফয়েড টিস্যুগুলো হেল্প করে, এই টনসিলগুলো হেল্প করে, ঠিক আছে। এবং অনেক সময় দেখা যায় অনেক মানুষের হচ্ছে কোনো জন্মগত ত্রুটির কারণে বা যে কোনো কারণে হচ্ছে এই টনসিলকে রিমুভ করে দিতে হয়। এই টনসিলকে কী করতে হয়, রিমুভ করে দিতে হয়, যেটাকে আমরা বলি কি টনসিলেক্টমি। এখন টনসিলেক্টমি যাদের করা হয়, এখন তো তাদের তো টনসিল নাই। এখন টনসিল যাদের নাই, তাদের হচ্ছে সিভিয়ার ফ্যারিঞ্জাইটিস হয়। হ্যাঁ, টনসিলেক্টমি করলে কি হবে, সিভিয়ার ফ্যারিঞ্জাইটিস দেখা দিতে পারে, মানে হচ্ছে ফ্যারিংসে ইনফ্লামেশন দেখা দিতে পারে, যেটা হচ্ছে পরবর্তীতে নানান ধরনের সমস্যা তৈরি করতে পারে। তো এটা হচ্ছে আপার এয়ারওয়ের কথা। তো আমরা আপার এয়ারওয়ে বুঝলাম। তারপরে হচ্ছে আমাদের দ্বিতীয় যে এয়ারওয়ে, সেটা হচ্ছে আমাদের কন্ডাক্টিং এয়ারওয়ে বা কন্ডাক্টিং জোন। 2 নম্বর কী ছিল, 2 নম্বর ছিল হচ্ছে আমাদের কন্ডাক্টিং জোন। তো এখন কন্ডাক্টিং জোন আসলে কি বা এর বিস্তৃতি কোন পর্যন্ত। নর্মালি ধরো হচ্ছে আমরা ল্যারিংস পর্যন্ত দেখছিলাম, এটা যদি ল্যারিংস হয়, ল্যারিংস পর্যন্ত দেখছিলাম, এটা হচ্ছে আমাদের আপার এয়ারওয়ের কাহিনী। ল্যারিংসের পরেই হচ্ছে আমাদের ট্রাকিয়া শুরু হয়, ঠিক আছে। ট্রাকিয়া শুরু হয় এবং ট্রাকিয়া পরে ডিভাইড হয়ে প্রথমে তৈরি করে হচ্ছে ব্রঙ্কাই, এবং ব্রঙ্কাই হচ্ছে আরও ডিভাইড হয়ে সেগমেন্টাল ব্রঙ্কাই, আরও অনেক কিছু তৈরি করে। তো আমরা ওই জায়গায় না গিয়ে আমরা ব্রঙ্কাই হচ্ছে পরে ডিভাইড হয়ে তৈরি করলো ধরলাম ব্রঙ্কিওল। অ্যান্ড এই ব্রঙ্কিওল হচ্ছে পরবর্তীতে আরও ডিভাইড হয় এবং ডিভাইড হয়ে পরে তৈরি করলো টার্মিনাল ব্রঙ্কিওল, এবং এই টার্মিনাল ব্রঙ্কিওল পর্যন্তই হচ্ছে আমাদের কন্ডাক্টিং এয়ারওয়ে। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ট্রাকিয়া, তারপরে এটা হচ্ছে আমাদের ব্রঙ্কাসের পরে এটা হচ্ছে আমাদের ব্রঙ্কিওলের পরে এটা হচ্ছে আমাদের টার্মিনাল ব্রঙ্কিওল। তো ফিজিওলজির ক্ষেত্রে এইটুকু জানলেই হবে আশা করি। তো এই টার্মিনাল ব্রঙ্কিওল পর্যন্ত হচ্ছে আমাদের কন্ডাক্টিং জোন। এবং আরেকটা ব্যাপার হচ্ছে এই আপার এয়ারওয়ে যেটা বললাম অ্যান্ড কন্ডাক্টিং জোন, এটা শুধু আমার হচ্ছে এয়ার পরিবহন করতেই সাহায্য করে। এখানে কিন্তু কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জ মানে হচ্ছে ধরো হচ্ছে এই জায়গায় হচ্ছে ধরো ব্লাড আছে, তারপরে হচ্ছে এই জায়গায় হচ্ছে ধরো এয়ার আছে। হ্যাঁ, তো এই এয়ার থেকে অক্সিজেন ব্লাডের মধ্যে ঢুকবেও না, বা ব্লাড থেকে কার্বন ডাইঅক্সাইড এদিকে আসবেও না। এটার কাজ হচ্ছে আমরা যে অ্যালভিওলার এয়ারওয়ে আছে ওইটা পরবর্তীতে কন্ডাক্টিং জোন এবং আপার এয়ারওয়েতে নো গ্যাসিয়াস এক্সচেঞ্জ, ঠিক আছে। তো এটা কি নো গ্যাসিয়াস এক্সচেঞ্জ।
ঠিক আছে। তো এই কারণে হচ্ছে আসলে এই আপার এয়ারওয়ে এবং কন্ডাক্টিং এয়ারওয়েতে যেই বাতাসগুলো থাকে এই বাতাসগুলো তো আমার গ্যাসিয়াস এক্সচেঞ্জে হেল্প করে না। তো এই কারণে এই বাতাসগুলোকে আমরা বলি হচ্ছে ডেড স্পেস এয়ার, ডেড স্পেস এয়ার। এবং এই বাতাসের পরিমাণ হচ্ছে 150 ml এর মতো, ঠিক আছে। তো ডেড স্পেস এয়ার যদি আমরা জিজ্ঞেস করি কী বলবো, যে আসলে এমন জায়গা যেখানে হচ্ছে কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় না, ওই জায়গার বাতাসগুলোকে বলা হচ্ছে ডেড স্পেস এয়ার। তো এখন আমরা হচ্ছে আপার এয়ারওয়ের অ্যানাটমি তো দেখলাম, এবার একটু আমরা হিস্টোলজির দিকে তাকাই। তো দেখো আপার এয়ারওয়ের যদি আমরা একটু হিস্টোলজিক্যাল সেকশন নেই, তো প্রথমে ধরো হচ্ছে আমরা একটা বেসমেন্ট মেমব্রেন পাবো। তো এটা হচ্ছে আমাদের সেই বেসমেন্ট মেমব্রেন, মানে হিস্টোলজিক্যাল সেকশনটা এভাবে নিচ্ছি। ধরো হচ্ছে এই দিক থেকে আমি যদি কাটি, তো এই ধরো হচ্ছে এইটা কাটলাম, তাহলে এরকম একটা লুমেন পাবো। হ্যাঁ, এরকম একটা লুমেন তো পাবো নাকি। তো এই লুমেনের আমরা ধরো এইটুকের হচ্ছে জুম করতেছি, ঠিক আছে। তো আমরা যদি দেখাই, এই হচ্ছে ধরো হচ্ছে আমাদের কন্ডাক্টিং এয়ারওয়ের একটা জায়গা, এই জায়গা থেকে জুম করলাম, জুম করার পরে এরকম একটা মানে উপর দিয়ে দেখলে এরকম একটা ছোটো, এটাই হচ্ছে আমরা এখানে জুম করে দেখতেছি, ঠিক আছে, এই জায়গাটা। তো এখন প্রথমে তো এটাকে বেসমেন্ট মেমব্রেন পাইলাম, ঠিক আছে, বেসমেন্ট মেমব্রেন, বিএম মানে বেসমেন্ট মেমব্রেন। তারপরে এর উপরে আমরা হচ্ছে সেল পাবো। হ্যাঁ, আমরা সেল পাবো, এবং এই সেলগুলো হচ্ছে আমাদের কি, এইগুলো হচ্ছে সুডো স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম, ঠিক আছে। তো আমরা সেলগুলো একটু আঁকানোর চেষ্টা করি। তো ধরো হচ্ছে এরকম সেল পাবো, তারপরে এরকম সেল পাবো। তো এখন সেল পাইলাম, এখন এই সেলগুলার মেইন কাজ হচ্ছে আমাদের হচ্ছে আমাদের মিউকাস সিক্রেশন করে। তো এটা নিয়ে একটু পরে আসতেছি। তারপর বেসমেন্ট মেমব্রেনের নিচে আমাদের হচ্ছে স্মুথ মাসেল থাকে। হ্যাঁ, বেসমেন্ট মেমব্রেনের নিচে হচ্ছে আমাদের স্মুথ মাসেল থাকে। হ্যাঁ, ধরো হচ্ছে এই হচ্ছে আমাদের সেই স্মুথ মাসেল, স্মুথ মাসেল। এবং এই স্মুথ মাসেলের নিচে হচ্ছে আমরা পাবো হচ্ছে কানেকটিভ টিস্যু, যার আশপাশে হচ্ছে আমাদের হচ্ছে থাকে কানেকটিভ টিস্যু, এবং হচ্ছে আমাদের মানে হচ্ছে কন্ডোসাইট বা হচ্ছে আমাদের তরুণাস্থি কার্টিলেজ থাকে একসাথে। তো এইদিকে কী পাবো, এদিকে পাবো হচ্ছে আমি কার্টিলেজ। এবং এখানে একটা কথা আছে যে এই কার্টিলেজগুলো আসলে হচ্ছে আমরা ওইটারে কী বলে, এই কার্টিলেজগুলো হচ্ছে যখন হচ্ছে এয়ারওয়ের ক্যালিভার বেশি থাকে, ধরো হচ্ছে ট্রাকিয়া বা হচ্ছে ব্রঙ্কাস, এইগুলোর তো রেডিয়াস অনেক বেশি। তো এই রেডিয়াস বেশি থাকলে হচ্ছে কার্টিলেজ থাকে, অন্যথায় যে জায়গায় রেডিয়াস কম ওই জায়গায় হচ্ছে কার্টিলেজ থাকে না। তো রেডিয়াস বেশি হলে থাকে, কিন্তু যখন আমরা ব্রঙ্কিওলের ওইদিকে যাব তখন আসলে এই কার্টিলেজ লেয়ারটা আমরা পাবো না। তো এখন আমরা তো এপিথেলিয়াম দেখলাম, ঠিক আছে। এখন এপিথেলিয়াম তো সুডো স্ট্র্যাটিফাইড। এখন এখানে ভ্যারিয়াস টাইপ অফ সেল থাকে। তো এই সেলের মধ্যে এক ধরনের সেলের নাম হচ্ছে গবলেট সেল, যেটা দেখাচ্ছে এটা হচ্ছে গবলেট সেল, আর এটা হচ্ছে আমাদের বেজাল সেল। এখন গবলেট সেলের কাজ কি, বেজাল সেলের কাজ কি? তো গবলেট সেল হচ্ছে মেনলি হচ্ছে আমাদের সিক্রেশনে কাজ করে, তারপর হচ্ছে এরা ইমিউনিটিতে হেল্প করে, ইমিউনিটি। আর বেজাল সেল হচ্ছে আমাদের রিপেয়ারমেন্টে হেল্প করে, মানে হচ্ছে একটা এয়ারওয়ের মানে ধরো একটা গবলেট সেল নাই, এখন এই গবলেট সেলকে আমার তো মানে আবার নতুন করে তৈরি করতে হবে বা হচ্ছে রিপেয়ার করতে হবে। তো এই ক্ষেত্রে হচ্ছে রিপেয়ারমেন্ট মানে গবলেট সেলের সাহায্যকারী হিসাবে কাজ করে। তারপরে হচ্ছে এখন এবং এই এপিথেলিয়াম হচ্ছে সিক্রেটরি এপিথেলিয়াম, যারা হচ্ছে আমাদেরকে প্রচুর পরিমাণে মানে হচ্ছে মিউকাস সিক্রেশন করে, যে কারণে হচ্ছে আমরা এইদিকে একটা এই যে এরকম একটা মিউকাস লেয়ার পাবো, ঠিক আছে। এটা হচ্ছে এরকম মিউকাস লেয়ার পাবো, এটা নিয়ে আমরা একটু আসতেছি। তারপরে এখন মনে করো আমরা ব্রঙ্কাসের আসি, হ্যাঁ, ব্রঙ্কাসের এইদিকে আমরা সিক্রেটরি এপিথেলিয়াম পাইলাম, এবং ব্রঙ্কাসের থেকে আমরা ব্রঙ্কিওলের দিকে গেলাম। এখন ব্রঙ্কিওলের দিকে আসলে মেইনলি সিক্রেটরি এপিথেলিয়াম থাকে না, হ্যাঁ, এই সেলগুলো থাকে না, এবং কার্টিলেজ তো থাকে না, এটা তো আগেই বললাম। এখন সিক্রেটরি এপিথেলিয়াম যেহেতু থাকে না, তো এখন কথা হচ্ছে তাহলে সিক্রেটরি এপিথেলিয়াম তো ইমিউনিটি দেয়, এখন ওই জায়গায় ইমিউনিটি বা হচ্ছে ওই জায়গার এই প্রোজেনেশন বা হচ্ছে রিপেয়ারমেন্টটা তাহলে কে করবে? তো ওইখানে আমরা আরেকটা সেল পাবো, যেই সেলের নাম হচ্ছে আমরা ক্লাব সেল। এই সেলের নাম কি? ক্লাব সেল বা ক্লারা সেলও আগে বলা হইতো, ঠিক আছে। তো এটা হচ্ছে কোথায় পাবো? এটা হচ্ছে ব্রঙ্কিওলের এদিকে পাবো। এই সেলের নাম হচ্ছে ক্লাব সেল বা ক্লারা সেল, অনেক জায়গায় পাবা ক্লারা সেল, এবং এরকম সিলিয়া থাকে। তো এখন হচ্ছে এই সেলের কাজ কি? এই সেল হচ্ছে আমাদের ইমিউনিটি বা ডিফেন্সিভ মেকানিজমে হেল্প করে, এরা হচ্ছে ডিফেন্স, এবং এরা হচ্ছে আমাদের রিপেয়ারমেন্টে হেল্প করতেছে, ঠিক আছে। তো এরপরে এখন
আমরা সিক্রেটরি এপিথেলিয়ামের কাজটা দেখতেছি। এখন মনে করো মোটামুটি সিক্রেটরি এপিথেলিয়াম তো আমরা চিনলাম যে কোনগুলো সিক্রেটরি এপিথেলিয়াম, গবলেট সেল। তো এখন সিক্রেটরি এপিথেলিয়াম সেলগুলার আসলে কাজ কী, বা হচ্ছে এপিথেলিয়াম সেলগুলার কাজ কী। তো এপিথেলিয়াম সেল একটা যদি আঁকি আমি, মনে করো এটা হচ্ছে একটা এপিথেলিয়াম সেল। তো এখন এপিথেলিয়াম সেলগুলো হচ্ছে বিভিন্ন জিনিস সিক্রেট করে, যেমন হচ্ছে প্রথমে এরা হচ্ছে IgA সিক্রেট করে বা ইমিউনোগ্লোবিউলিন এ, এরা হচ্ছে আমাদের ইমিউনিটিতে হেল্প করে। তারপরে হচ্ছে এরা আমাদের কালেকটিন সিক্রেট করে। এই কালেকটিন হচ্ছে আমাদের মাইক্রো অর্গানিজমকে নিউট্রালাইজ করে। তারপরে হচ্ছে ডিফেন্সিন এরা সিক্রেট করে, এবং এই ডিফেন্সিন হচ্ছে আমাদের হচ্ছে ব্যাকটেরিয়াকে মারে। অথবা ব্যাকটেরিয়াকে ইনহিবিট করে আর কি, মানে ব্যাকটেরিয়াল গ্রোথকে। তারপরে আমরা যদি আরও কিছু সাবস্টেন্স দেখি, যে এদিক দিয়ে হচ্ছে আমাদের এই মানে সেলগুলো হচ্ছে আমাদের সাইটোকাইন, তারপর হচ্ছে কেমোকাইন, তারপরে সাইটোকাইন, এইগুলো হচ্ছে রিলিজ করে। এখন এই কেমোকাইন সাইটোকাইন কী করে, এরা হচ্ছে আমাদের ইমিউন রেসপন্সে, মানে হচ্ছে ইমিউন সেল টু, মানে একটা ইমিউন সেল আছে, হ্যাঁ ধরো একটা সেল আছে, একটা ইমিউন সেল, ওইটাকে হচ্ছে আমার ইনফেকশনের সাইডের দিকে নিয়ে যায়। হ্যাঁ, তো আমরা কি বলতে পারি, এটা হচ্ছে আমাদের রিক্রিয়েটস ইমিউন সেল টু দ্য সাইট অফ ইনফেকশন, রিক্রুটস ইমিউন সেল টু দ্য সাইট অফ ইনফেকশন। এখন এখান থেকে একটা জিনিস জানার আছে, যে মনে করো আমরা তো দেখছিলাম যে আসলে 5 থেকে 10 মাইক্রোমিটার পর্যন্ত এটা হচ্ছে আমাদের ওই যে টনসিলে গিয়ে আটকা পড়তেছে ওই যে আপার এয়ারওয়েতে। বাট কিছু ক্ষেত্রে দেখা যায় 2 থেকে 5 মাইক্রোমিটারের মতো সাবস্টেন্স, হ্যাঁ 2 থেকে 5 মাইক্রোমিটার সাবস্টেন্স, এরা হচ্ছে এই ব্রঙ্কিয়ার যে ওয়াল আছে এই ওয়ালের এদিকে আসতে পারে। হ্যাঁ, মনে করো এইদিকে চলে আসছে। এখন এরা কি করবে, এরা হচ্ছে ব্রঙ্কাইর ওয়ালে হচ্ছে তোমার আটকে পড়বে। এখন 2 থেকে 5 মাইক্রোমিটার হচ্ছে মোটামুটি ভালোই একটা বড় অ্যামাউন্টের সাবস্টেন্স, মানে ইন কেস অফ ব্রঙ্কাই এটা মোটামুটি ভালোই বড়। তো এখন এই সাবস্টেন্সটা যখন আসবে তখন ব্রঙ্কাই একটা রিফ্লেক্স দিবে, যে রিফ্লেক্সের কারণে আমরা কাশি দেই। হ্যাঁ, এটাকে কফ রিফ্লেক্স বলি। হ্যাঁ, কফ রিফ্লেক্স। তো আমরা কি বলতে পারি, যে 2 থেকে 5 মাইক্রোমিটারের সাবস্টেন্স এটা যদি ব্রঙ্কাইর ওয়ালে আটকায় তখন হচ্ছে আমরা কফ রিফ্লেক্স দিই। তো এখন আমরা হচ্ছে মিউকাস নিয়ে আরেকটু আলোচনা করি। নর্মালি এটা যদি আমাদের নোজ হয়, নোজের অ্যান্টেরিয়র থার্ড, হ্যাঁ নোজের হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র থার্ড থেকে শুরু করে আমাদের রেসপাইরেটরি ব্রঙ্কিওল, হ্যাঁ আমরা দেখছিলাম যে এটা হচ্ছে ট্রাকিয়ার পরে ব্রঙ্কাসের পরে ব্রঙ্কিওল, এবং ব্রঙ্কিওলের পরে হচ্ছে আমরা দেখছিলাম টার্মিনাল ব্রঙ্কিওল, এবং টার্মিনাল ব্রঙ্কিওল আরেকটা ভাগ হয়, যদিও এটা অন্য এয়ারওয়ের অংশ, এটা হচ্ছে অ্যালভিওলার এয়ারওয়ের অংশ, আমরা একটু আগেই বলতেছি। তো এখন এই টার্মিনাল ব্রঙ্কিওল পর্যন্ত, হ্যাঁ তোমার হচ্ছে অ্যান্টেরিয়র থার্ড অফ দ্য নোজ থেকে শুরু করে এই টার্মিনাল ব্রঙ্কিওল পর্যন্ত আমরা হচ্ছে যে সেলগুলো পাবো, এই সেলগুলো হচ্ছে সিলিয়েটেড সেল। হ্যাঁ, এটা কি একদম রেসপাইরেটরি ব্রঙ্কিওল পর্যন্ত, যে সেলগুলো পাবো সিলিয়েটেড সেল। তো সিলিয়েটেড সেল বলতে কি, সিলিয়েটেড সেল বলতে হচ্ছে আমাদের এপিথেলিয়াল যে সেলগুলো আছে সেগুলো সিলিয়েটেড হবে। মনে করো এই একটা সেল, সবগুলো সেলের উপরে আমরা কি পাবো, এরকম সিলিয়া পাবো। হ্যাঁ, তো এখন শুধু সিলিয়ার উপরে আবার হচ্ছে আমরা কিছু পেরিসিলিয়ারি ফ্লুইড পাবো। হ্যাঁ, ধরো হচ্ছে কীরকম, যে এই হচ্ছে আমাদের ধরো একটা পেরিসিলিয়ারি ফ্লুইড, এবং পেরিসিলিয়ারি ফ্লুইডের উপরে আমরা আরেকটা লেয়ার পাবো, এই যে নীল, এটা হচ্ছে আমাদের মিউকাস লেয়ার। ঠিক আছে, তো এটা কি, এটা হচ্ছে পেরিসিলিয়ারি ফ্লুইড, এটা হচ্ছে আমাদের মিউকাস লেয়ার। ঠিক আছে, তো এখন এই পেরিসিলিয়ারি ফ্লুইডের কাজ কি, পেরিসিলিয়ারি ফ্লুইডের হচ্ছে আমাদের হচ্ছে এরা হচ্ছে কাঁপে, এরা হচ্ছে কম্পাঙ্ক দেয়, এরা 10 থেকে 15 হার্টজে আমাদের হচ্ছে কাঁপে। এখন 10 থেকে 15 হার্টজে যখন এরা কাঁপে তখন তো এর সাথে সিলিয়াও কাঁপে। এখন মনে করো আমার হচ্ছে এই জায়গায় একটা বাইরের থেকে একটা জীবাণু আসছে,
এইদিকে হচ্ছে আমার বাইরের দিক, হ্যাঁ, আর এইদিকে হচ্ছে আমার অ্যালভিওলাস দিক। এখন একটা জীবাণু যখন আসছে, তো এখন এই পেরিসিলিয়ারি ফ্লুইড যেহেতু কাঁপতেছে, তো এখন এই সেলের সাথে সাথে আর কি পেরিসিলিয়ারি ফ্লুইডের সাথে সাথে তো আমার কাঁপাকাঁপির সাথে সাথে তো এই ময়লা মানে বাইরের যেই মানে জীবাণুটা আসছিল এটাও তো আমার মানে বাইরের দিকে বের হয়ে গেল না। তো এটাই হচ্ছে আসলে কাজ, যে পেরিসিলিয়ারি ফ্লুইড হচ্ছে আমার এই সিলিয়াকে মানে হচ্ছে আমার অসিলেটিং বা হচ্ছে সিলিয়ার ফ্রিকোয়েন্সি মানে বারবার কম্পাঙ্ক বা কাঁপাকাঁপিতে হেল্প করতেছে। তারপরে হচ্ছে এখন পার্টিকেল তো তারা মুভ করতেছে, এখন পার্টিকেল মুভমেন্টের একটা ভেলোসিটি আছে, যে কতটুক ভেলোসিটি বা কতটুক বেগে একটা পার্টিকেল বাইরের দিকে বের হবে। তো এই ক্ষেত্রে বলা হয়েছে যে 16 মিলিমিটার পার মিনিট, মানে 1 মিনিটে তারা 16 মিলিমিটার মানে হচ্ছে জায়গা পরিবর্তন করতে পারে, ঠিক আছে। তো এখন এর একটা ইম্পর্টেন্স আছে, ঠিক আছে, মানে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। তো ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি, মনে করো এটা হচ্ছে আমাদের সেই সিগারেট। তো ইন কেস অফ স্মোকারদের কী হয়, স্মোকারদের ক্ষেত্রে দেখা যায় যে আসলে এই মানে সিগারেট খাইতে খাইতে বাইরের জিনিস এত পরিমাণে তারা হচ্ছে নিজের বডির মধ্যে ইনহেল করে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে আসলে সিলিয়া ইজ অ্যাবসেন্ট, হ্যাঁ, তো সরি মিউকাস লেয়ার ইজ অ্যাবসেন্ট, মিউকাস ট্রান্সপোর্ট বা পেরিসিলিয়ারি ফ্লুইড এটা হচ্ছে অ্যাবসেন্ট, মিউকাস ট্রান্সপোর্ট ইজ অ্যাবসেন্ট। এখন যেহেতু তাদের মিউকাস নাই, তো আসলে বা হচ্ছে পেরিসিলিয়ারি মিউকাসের নিচে পেরিসিলিয়ারি ফ্লুইডগুলো মানে ডিস্ট্রাক্টেড হয়ে যায়। তো এই ক্ষেত্রে দেখা যায় যে আসলে এই পার্টিকেলগুলো তো আসলে তখন তো আর ওইভাবে নাড়াচাড়া করতে পারতেছে না, কারণ তাদের তো আর কম্পাঙ্ক বা হচ্ছে আমাদের কাঁপাকাঁপির জন্য যেই ফ্লুইড দরকার সেটাই তো নাই। তো তাহলে কি হবে, তাহলে তাদের বিভিন্ন মানে হচ্ছে তোমার ভাইরাল ইনফেকশন বা হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন, বিভিন্ন টাইপের ইনফ্লামেশন দেখা যাবে। তো কী হবে দেখো, প্রথম হচ্ছে ক্রনিক সাইনোসাইটিস দেখা দিতে পারে। তো সাইনোসাইটিস কি, মনে করো হচ্ছে এই হচ্ছে আমাদের ফেস, এটা যদি নাক হয় তো দেখা যায় নাকের ভিতরে বা হচ্ছে চোখের ভিতরে, কপালের চারপাশে এরকম বিভিন্ন টাইপের গহ্বর থাকে বোনের ভিতরে, হ্যাঁ, এইগুলো হচ্ছে এয়ারফিল্ড। এই এয়ারফিল্ড গহ্বরকে আমরা বলি হচ্ছে সাইনাস। এখন যখন সাইনোসাইটিস হয় তখন আসলে এই জায়গার মধ্যে বিভিন্ন তোমার হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া বা হচ্ছে ইনফ্লামেটরি পদার্থ জমা হয়, যেটাকে আমরা সাইনোসাইটিস বলি, ঠিক আছে। তারপরে হচ্ছে ল্যারিঞ্জিয়াল ইনফেকশন দেখা দেয়। তারপরে হচ্ছে আমাদের ব্রঙ্কিয়েক্টিসিস দেখা দিতে পারে। ব্রঙ্কিয়েক্টিসিস হচ্ছে আমাদের এয়ারওয়ে ড্যামেজ। তো এইগুলো দেখা দিতে পারে, হ্যাঁ। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আসলে অ্যাভয়েড স্মোকিং। তো আমরা কন্ডাক্টিং এয়ারওয়ে নিয়ে একটু আলোচনা করলাম। এখন হচ্ছে আমরা অ্যালভিওলার এয়ারওয়ে বা রেসপিরেটরি জোন নিয়ে আলোচনা করি। তো অ্যালভিওলার জোন, এখন অ্যালভিওলার জোনের আসলে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এরা গ্যাসিয়াস এক্সচেঞ্জে এক অংশ নেয়। কী বলে, এরা টেক পার্ট ইন গ্যাস এক্সচেঞ্জ। তো দেখো গ্যাস এক্সচেঞ্জ জিনিসটা কি, মানে হচ্ছে ধরো এটা হচ্ছে আমাদের ব্লাড থেকে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তাদের মধ্যে যেতে পারে, এবং ওটা থেকে অক্সিজেন হচ্ছে ব্লাডের ভিতরে আসতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জ। তো এর বিস্তৃতিটা কি, এর বিস্তৃতি হচ্ছে আমাদের কোথা থেকে শুরু হয়, এটা হচ্ছে আমাদের মানে টার্মিনাল ব্রঙ্কিওলের পরে রেসপিরেটরি ব্রঙ্কিওল শুরু হয়, ধরলাম এটা একটা টার্মিনাল ব্রঙ্কিওল। তারপর এটা হচ্ছে আমাদের সেই রেসপিরেটরি ব্রঙ্কিওলের পরে আরও ডিভাইড হয় আমাদের অ্যালভিওলার ডাক্টের পরে হচ্ছে আমাদের অ্যালভিওলার স্যাক এরকম, এবং এর ভিতরে অ্যালভিওলি থাকে, ঠিক আছে। তো এটা কি ছিল, এটা হচ্ছে আমাদের টার্মিনাল ব্রঙ্কিওল, যেটা হচ্ছে আমাদের কন্ডাক্টিং পার্টের অংশ। টার্মিনাল ব্রঙ্কিওলের পরে এটা হচ্ছে আমাদের সেই এখান থেকে শুরু আর কি মেনলি রেসপিরেটরি ব্রঙ্কিওল। তারপর হচ্ছে আমাদের অ্যালভিওলার ডাক্ট, অ্যালভিওলার স্যাক, এবং সর্বশেষ অ্যালভিওলি, ঠিক আছে। তো এখন এর কাজ কি মেনলি, হ্যাঁ, তো এর কাজ হচ্ছে আমাদের হচ্ছে আগে হচ্ছে আমরা একটু দেখি, বললাম তো গ্যাসিয়াস এক্সচেঞ্জ করে। তো আমরা একটা অ্যালভিওলির কাট সেকশন নিয়ে দেখব যে আসলে অ্যালভিওলির হিস্টোলজিক্যাল স্ট্রাকচারটা কেমন। তো মনে করো এটা হচ্ছে আমাদের একটা অ্যালভিওলি,
এবং অ্যালভিওলের নিচে আমাদের হচ্ছে এদিকে ব্লাড ভেসেল থাকে। তো এটা হচ্ছে সেই ব্লাড ভেসেল। তো এখন অ্যালভিওলির লাইনিংয়ে আমরা 2 ধরনের সেল পাবো। হ্যাঁ, তো 2 ধরনের সেল কি, মনে করো কিছু সেল পাবো যেটা হচ্ছে স্কোয়ামাস বা হচ্ছে ফ্ল্যাট, এরকম ফ্ল্যাট সেল পাবো, এবং কিছু সেল পাবো কিউবয়েডাল এরকম। এখন এই ফ্ল্যাট সেলকে বলবো হচ্ছে আমরা টাইপ 1 নিউমোসাইট বা টাইপ 1 অ্যালভিওলার সেল, টাইপ 1 অ্যালভিওলার সেল। এবং এরা যেহেতু আমরা দেখতেছি যে যেখানে ফ্ল্যাট সেলই বেশি, তো এরা হচ্ছে 95% সারফেস এরিয়া দখল করতেছে। তারপরে হচ্ছে এখন এদের কাজ কি, এদের মেইন কাজ হচ্ছে কাভারিং। অ্যালভিওলারতে যে কাভারিংটা দেখতেছি, কাভারিং দিতেছে এরা। তারপরে হচ্ছে ফ্লুইড লস এরা হচ্ছে আমাদের প্রিভেন্ট করতেছে। বাট মোস্ট ইম্পর্ট্যান্ট, যেটা না জানলে ক্ষতি আছে, মানে যেটা জানতেই হবে আমাদের, সেটা হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জে হেল্প করতেছে। আর কীভাবে করতেছে, তো দেখো তোমার হচ্ছে এদিকেও তো ব্লাড ভেসেল থাকে, তো এদিকে অক্সিজেন আসছে, তো ওই অক্সিজেন আমার এই সেলের ভিতর দিয়ে ব্লাড ভেসেলে ঢুকবে। এই কিউবয়েডাল সেলের ভিতর দিয়ে আসলে ঢোকা খুব টাফ, ঠিক আছে। তো আসলে এই কারণে এরা অ্যালভিওলের ভিতর দিয়ে হচ্ছে আমাদের টাইপ 1 অ্যালভিওলার সেলের ভিতর দিয়ে হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে, ভেরি ইম্পর্ট্যান্ট। তারপরে এই সেলটা হচ্ছে টাইপ 2, হ্যাঁ, টাইপ 2 অ্যালভিওলার সেল। এখন দেখতেছি এরা মানে হচ্ছে আমাদের সারফেস এরিয়া কম দখল করে, তো এরা হচ্ছে 5% এরিয়া দখল করতেছে। এবং এরা হচ্ছে আমাদের, যেহেতু এরা মানে এই সেলটা হচ্ছে গ্ল্যান্ডুলার টাইপ, তো এদের তো সিক্রেশন থাকবে। গ্ল্যান্ডুলার সেল মানে তো সিক্রেশন থাকবে, তো গ্ল্যান্ডুলার সেল যেহেতু সিক্রেশন থাকবে, তো এরা কী সিক্রেশন করবে, সারফ্যাক্টেন্ট। তো সারফ্যাক্টেন্ট কী করতেছে, সারফ্যাক্টেন্ট হচ্ছে আমাদের সারফেস টেনশন রিডিউস করতেছে। হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট, সারফেস টেনশন রিডিউস করতেছে। তো এখানে আরেকটু কথা, যে টাইপ 2 অ্যালভিওলার সেল 5% এরিয়া দখল করতেছে, ঠিক আছে, বাট এদের সাইজ ছোটো, যে কারণে এরা 60% পপুলেশন হচ্ছে এরা হোল্ড করে। মানে এদের সংখ্যায় যতগুলো সেল আছে অ্যালভিওলার মধ্যে, তার 60% হচ্ছে আমার টাইপ 2 অ্যালভিওলার সেল। আর এই 60% অ্যালভিওলার সেল মিল্লা যেই পরিমাণে হচ্ছে এরিয়া দখল করতেছে, সেটা হচ্ছে 5%। আবার আমরা যদি ফ্ল্যাট সেলের দিকে তাকাই, এরা হচ্ছে আমাদের 40% পপুলেশন দখল করতেছে, বা হচ্ছে 40%-এর কিছু কম, আরও কিছু সেল থাকে। এবং এই 40% সেলের সাইজ মোটামুটি ভালোই বড়, যে কারণে এরা 95% এরিয়া হচ্ছে দখল করছে আর কি, ঠিক আছে। তো এখন আমরা দেখতেছি টাইপ 2 অ্যালভিওলার হচ্ছে সারফেস টেনশন হ্রাস করে। তো এখন আমরা সারফেস টেনশন, প্রিন্সিপাল অফ সারফেস টেনশন সম্পর্কে একটু জানি। মনে করো এইখানে কিছু অণু পানি আছে, হ্যাঁ, কিছু অণু পানি আছে কাছাকাছি, খুব কাছাকাছি। এখন আমরা জানি যে নিউটনের একটা সূত্র ছিল যে এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, এবং এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভর মানে বস্তুদ্বয়ের ভরদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা সবাই ছোটোবেলায় পড়ে আসছি। এখন এই পানির অণুগুলোও তো পরস্পরকে আকর্ষণ করবে না, পানির অণুগুলোও তো পরস্পরকে আকর্ষণ করবে, সবাইকে আকর্ষণ করবে। তো আকর্ষণ করে এই পানির অণুগুলো বড় একটা গোল বলের মতো তৈরি হয়, ঠিক আছে। এখন যেই আকর্ষণ বলের কারণে একটা গোল বলের মতো তৈরি হয় এবং একটা কম্প্যাক্ট তল তৈরি করে, এরা চায় সবচেয়ে কম সারফেস এরিয়া নিয়ে থাকতে, মানে সবচেয়ে কম আমার হচ্ছে এরিয়া নিয়ে থাকতে। তো যেই তল মানে বলের কারণে মানে হচ্ছে এরা সবচেয়ে কম সারফেস এরিয়া থাকে, তো এদেরকে তল টান মানে সারফেস টেনশন বলে। হ্যাঁ, তো এদেরকে বাংলায় বলে তলটান, বা ইংলিশে আমরা বলবো সারফেস টেনশন। তো আমরা দেখতেছি সারফেস টেনশনের কারণে পানির অণুগুলো হচ্ছে আমাদের মানে একদম নিজের সাথে খুব ক্লোজলি অ্যাডহেয়ার থাকতে চায়। তো এখন এর সাথে হচ্ছে আমাদের অ্যালভিওলার কী সম্পর্ক, এটা একটু আমরা দেখি। তো মনে করি এটা হচ্ছে আমাদের সেই অ্যালভিওলি। এখন অ্যালভিওলির তো মোটামুটি সব জায়গায় ফ্লুইড থাকে, হ্যাঁ, মানে ফ্লুইড তো বডির সব জায়গায় থাকে। তো অ্যালভিওলির এই জায়গায় এখানে হচ্ছে আমরা ধরো ফ্লুইড লেয়ার, হ্যাঁ, এই জায়গায় হচ্ছে ফ্লুইড বা হচ্ছে পানি আছে, তো এটা হচ্ছে আমাদের সেই ফ্লুইড লেয়ার। তো এখন আমরা কি করব, আমরা হচ্ছে এই জায়গাটা জুম করব। মনে করো কোনো সারফেক্টেন্ট নাই এই জায়গায়, তো এই জায়গাটা যদি জুম করি তাহলে কি দাঁড়াবে, মনে করো এই হচ্ছে আমাদের সেই অ্যালভিওলির বেসমেন্ট মেমব্রেন বা হচ্ছে যেই বলি এপিথেলিয়াম। তারপরে হচ্ছে এখানে হচ্ছে কি থাকে, এই যে ধরো পানির অণুগুলো আছে পাশাপাশি,
আমি 2 লেয়ারে পানির অণুগুলো দেখাচ্ছি। এখন কি হলো, মনে করো আমার এই পানির অণু এই দিকের পানির অণুকে আকর্ষণ করে, এই পাশে তো পানির অণু ছিল, এভাবে আকর্ষণ করে এই পানির অণু এই পানির অণুকে, এই পানির অণু এই পানির অণুকে, মানে সবগুলো পানির অণু নিজেদের মধ্যে একটা আকর্ষণ বল থাকে। হ্যাঁ, এখন আবার হচ্ছে এই নিচের অণুগুলোর ক্ষেত্রেও সেম, প্রত্যেকটা তার ডান বামেরকে আকর্ষণ করে, অ্যাজ ওয়েল অ্যাজ তারা তাদের উপরের পানির অণুগুলোকে আকর্ষণ করে। ঠিক আছে, উপরেরগুলোকে নিজের দিকে আকর্ষণ করে। বাট এই উপরের পানির অণুগুলো এরা কাকে আকর্ষণ করবে? এরা তো উপরের কাউরে আকর্ষণ করতে পারতেছে না। তো তখন কি হবে? তখন তো এরা আসলে যে নিচের পানির অণুর আকর্ষণের কারণে এরা নিচে পড়ে যাবে। ঠিক আছে, তো ধরলাম হচ্ছে এই পানির অণুগুলো সব নিচে চলে আসতেছে। তো নিচে যখন চলে আসতেছে, এই যে ধরো এই জায়গায় নিচে চলে আসলো, তো নিচে চলে আসলে দেখো উপরে কিন্তু আমার পানির অণুগুলার সংকট বা পানির অণুগুলা কমে গেল। তো উপরের যখন আমার পানির অণুগুলা কমে যাবে, তখন এই জায়গায় হচ্ছে উপরের পানির লেয়ার ছোট হয়ে আসতে থাকবে, এবং এই পানির লেয়ার যখন ছোট হতে মানে থাকবে আর কি, তখন হচ্ছে এই দিকের পানিগুলো এই জায়গায় চলে আসতে শুরু করবে, এবং আলটিমেটলি দেখো পানির লেয়ার ছোট হইতে শুরু করলে, এবং আলটিমেটলি দেখা গেল তোমার এই দিক দিয়েও তখন পানির সংকট পড়ে যাবে, এবং যখন আমার এই পানির সংকট পড়ে যাচ্ছে ভিতরে, তখন হচ্ছে এই লাং কোলাপস করবে। ঠিক আছে, এই লাংস কী করবে? এই সারফেস টেনশনের কারণে এরকম কোলাপস করে যাবে। ঠিক আছে, এখন লাং তো কোলাপস করলে তো সমস্যা। এখন এই সমস্যার সমাধান করার জন্য আমরা কী করতে পারি? এই সমস্যার সমাধান করার জন্য একটা পদার্থ আমাদের লাংসের মধ্যে অলওয়েজ তৈরি হয়, যেই পদার্থের নাম হচ্ছে আমাদের সারফেক্টেন্ট। এই পদার্থের নাম কি? সারফেক্টেন্ট। তো সারফেক্টেন্ট দেখতে কেমন? সারফেক্টেন্ট হচ্ছে একটা লিপোপ্রোটিন মলিকিউল। তো দেখো সারফেক্টেন্ট দেখতে অনেকটা এইরকম। প্রথমে একটা হেড থাকে, ফসফোলিপিড হেড, হাইড্রোফিলিক হেড, এবং একটা টেল থাকে যেটা হচ্ছে আমাদের হাইড্রোফোবিক। ঠিক আছে, তো হাইড্রোফিলিক হেডের নাম হচ্ছে আমাদের ফসফাটাইডিল কোলিন, এবং এই হাইড্রোফোবিক টেলের নাম হচ্ছে আমাদের পালমিটয়েড। এটা 16 কার্বনের হচ্ছে লিপিড, 16 কার্বন। তো এখন যেহেতু পালমিটয়েল দুইটা থাকে, তো এখন এই কারণে আমরা সারফেক্টেন্টের নাম বলতে পারি ডাইপালমিটয়েল ফসফাটাইডিল কোলিন বা ডিপিপিসি, ডাইপালমিটয়েল ফসফাটাইডিল কোলিন। এবং এই ফসফাটাইডিল কোলিনের সাথে বিভিন্ন অ্যাপ্রোপ্রোটিন থাকে। তো অ্যাপ্রোপ্রোটিনগুলো আমরা একটু পরে দেখতেছি। আর টোটাল সারফেক্টেন্টের 90% লিপিড, 10% প্রোটিন। এখন সারফেক্টেন্ট কীভাবে সারফেস টেনশন আমার হচ্ছে হ্রাস করতেছে? দেখো মনে করো হচ্ছে এই হচ্ছে আমার অ্যালভিওলার ওয়াল। তো এখানে হচ্ছে আমাদের সেই ওয়াটার মলিকিউলগুলো ছিল। এখন এইখানে হচ্ছে আমরা একটা সারফেক্টেন্টকে বসাই দিই। এই হচ্ছে সেই সারফেক্টেন্ট। এখন দেখো তোমার হচ্ছে এইটা এর পাশেরটাকে আকর্ষণ করতেছে, এই মলিকিউল এর পাশেরটাকে আকর্ষণ করতেছে, এর পাশেরটা এই পাশেরটা এভাবে হচ্ছে আকর্ষণ করতেছে। এখন দেখো তোমার হচ্ছে পানির অণু, উপরের পানির অণুগুলোর তো অলওয়েজ চাহিদা সে নিচের দিকে চলে যাবে। নিচের দিকে চললেই তো আমার হচ্ছে কী হবে? আমার হচ্ছে লাং তো কোলাপস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এই যে দেখো এই সারফেক্টেন্টের এইটা হচ্ছে আমাদের কী বলেছি? হাইড্রোফোবিক, মানে এটা পানিতে দ্রবীভূত হয় না। এটা কি? এটা হচ্ছে আমাদের হাইড্রোফোবিক। এখন হাইড্রোফোবিসিটির কারণে একে যতই টান দেয় এটা তো আর পানিতে তোমার হচ্ছে নিচের দিকে নামবে না। ঠিক আছে, এইটা যখন নিচের দিকে নামবে না, তার মানে কি এটার ঊর্ধ্বমুখী ফোর্স বা আপওয়ার্ড ফোর্স অনেক বেশি। এখন এইটার আপওয়ার্ড ফোর্স যখন অনেক বেশি, এখন দেখো এর পাশে তো এই পানির অণুগুলো এর সাথে লাগানো, হ্যাঁ, এই পানির অণুগুলো এর সাথে লাগানো। তো যখন এটা আপওয়ার্ড ফোর্স দিবে আর কি, তখন কিন্তু এই পানির অণুগুলো যদি নিচের দিকে চলে যেতেও চায়, কিন্তু এই সারফেক্টেন্টের আপওয়ার্ড ফোর্স এতই বেশি যে এর টানের কারণে আসলে এই পানিগুলো আর নিচে যাইতে পারবে না, ওইদিকে উপরেই উঠতে থাকবে। ঠিক আছে, তো এই কারণে আসলে ওয়াটারের তখন হচ্ছে আমাদের যে লেভেল, এটা হচ্ছে তখন ডিক্রিজ করবে না, ওয়াটার লেভেল ফিক্স থাকবে, এবং লাং কোলাপসিং উইল বি প্রিভেন্টেড। ঠিক আছে, লাং উইল নট বি কোলাপসড, এটা হচ্ছে কথা। এখন সারফেক্টেন্টের আমরা সারফেক্টেন্ট বাইন্ডিং প্রোটিন নিয়ে একটু কথা বলছিলাম। তো এটা যদি সারফেক্টেন্ট হয়, এই হচ্ছে তার লেস,
তো এই জায়গায় হচ্ছে সারফেক্টেন্ট বাইন্ডিং প্রোটিন থাকে, ঠিক আছে। তো সারফেক্টেন্ট বাইন্ডিং প্রোটিন হচ্ছে 4 ধরনের থাকে, হ্যাঁ। একটা হচ্ছে সারফেক্টেন্ট প্রোটিন এ, সারফেক্টেন্ট প্রোটিন হচ্ছে আমার ডি আগে লিখতেছি, একটু কারণ আছে। সারফেক্টেন্ট প্রোটিন ডি, তারপর হচ্ছে সারফেক্টেন্ট প্রোটিন বি, সারফেক্টেন্ট প্রোটিন সি। তো সারফেক্টেন্ট প্রোটিন এ এবং ডি এরা হচ্ছে আমাদের অপসোনাইজেশন এবং ইমিউনিটিতে হেল্প করে, এবং সারফেক্টেন্ট প্রোটিন বি এবং সি এরা হচ্ছে সারফেক্টেন্টকে স্প্রেডিং বা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে দিতে সাহায্য করে। তো এটা হচ্ছে সারফেক্টেন্ট প্রোটিনের কাজ। তো এখন সারফেক্টেন্ট প্রোটিন তো বুঝলাম, এখন সারফেক্টেন্ট আসলে তৈরি হয় কীভাবে। নর্মালি আমরা দেখতেছি যে আসলে কি হবে, এটা হচ্ছে ধরলাম আমাদের একটা টাইপ 2 নিউমোসাইট। টাইপ 2 নিউমোসাইটে হচ্ছে আমাদের গোলগি বডি থাকে, এটা হচ্ছে ধরলাম সেই গোলগি বডি, আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা হচ্ছে গোলগি বডি, আর এটা হচ্ছে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন এই গোলগি বডি এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে থাকে হচ্ছে ল্যামেলার বডি তৈরি হয়, এটার নাম কি, ল্যামেলার বডি। এই ল্যামেলার বডি এক্সোসাইটোসিসের মাধ্যমে বের হয়, এবং এক্সোসাইটোসিসের মাধ্যমে বের হওয়ার পরে এরা হচ্ছে আমাদের পরবর্তীতে কিছু কনফরমেশনাল চেঞ্জের মাধ্যমে এরা হচ্ছে টিউবুলার মায়োলিন তৈরি করে, হ্যাঁ এরকম। এবং এই টিউবুলার মায়োলিনের সাথে পরে হচ্ছে সারফেক্টেন্ট প্রোটিন যুক্ত হয়, সারফেক্টেন্ট প্রোটিন, এবং পরে হচ্ছে আলটিমেটলি আমার সারফেক্টেন্ট তৈরি করে। এখন সারফেক্টেন্ট তো আমার সারফেস টেনশন হচ্ছে আমাদের হ্রাস করে। এখন সারফেস টেনশন হ্রাস করার ইম্পর্টেন্সটা কী দেখো, আমাদের হচ্ছে আমরা যদি দেখি, আমরা ল্যাপ্লাসের একটা ল আমরা একটু শিখবো যে ল্যাপ্লাস কী বলছে। ল্যাপ্লাসের ল উনি বলছে যে আসলে প্রেশার, হ্যাঁ কোলাপসিং প্রেশার, কোনো একটা মানে একটা গোলকের বা একটা বেলুনের কোলাপসিং প্রেশার পি ইকুয়াল টু 2T/R। তো এখন এই পি হচ্ছে আমার কত জোরে একটা বেলুন হচ্ছে আমার কোলাপস করবে, ঠিক আছে। বা এখন আমার অ্যালভিওলাস তো একটা বেলুন, তো দেখো আমার হচ্ছে এখানে 2T, টি মানে সারফেস টেনশন। তো যত আমি সারফেস টেনশন বাড়াচ্ছি এখানে কোলাপসিং প্রেশারটা তত বাড়তেছে না। এখন কোলাপসিং প্রেশার, একটা বেলুন যদি খুব চুপসে যেতেছে, মনে করো একটা বেলুন খুব স্টিফ, মানে একটা বেলুন আছে এটা খুব মোটা, এখন খুব এর সম্ভাবনা আছে খুব তাড়াতাড়ি চুপসে যাওয়ার, মানে এর টেন্ডেন্সি খুব তাড়াতাড়ি চুপসে যাওয়ার। এখন আমি যদি এটা ফুলাই আমার কিন্তু খুব কষ্ট হবে। এখন সারফেস টেনশন যদি বেশি থাকে তো কোলাপসিং প্রেশারটা তো বেশি হয়। তো কোলাপসিং প্রেশারটা যখন বেশি হয় তখন আসলে আমাদের প্রচুর জোরে জোরে নিঃশ্বাস নেওয়া লাগতো এবং খুব কষ্ট হতো, লেবার্ড ব্রিদিং হতো, যেটাকে আমরা কী বলবো, লেবার্ড ব্রিদিং, মানে নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হবে। এবং অনেক রোগ আছে যেখানে হচ্ছে আসলে সারফেক্টেন্টের সমস্যা হয়, বা হচ্ছে মানে আরও অনেক কারণে লাং স্টিফ হয়ে যায়, যে কারণে হচ্ছে ব্রিদিংয়ে খুব সমস্যা হয়। আর আরেকটা হচ্ছে আর তো যেহেতু আমার হচ্ছে এখানে হর হিসাবে আছে, তো আর এর মান আমি যত কমাবো, মানে হচ্ছে ছোটো করবো লাং, ততই হচ্ছে কোলাপসিং প্রেশার হচ্ছে আমার বাড়তে থাকবে। তো মনে করো এই হচ্ছে একটা ছোটো লাং, ছোটো আর এই হচ্ছে বড় একটা অ্যালভিওলি। তো দেখা যায় এই অ্যালভিওলির কোলাপসিং প্রেশার বেশি, এই অ্যালভিওলির কোলাপসিং প্রেশার হচ্ছে আমার কম হবে। তো এখন আমরা দেখতেছি যে আসলে রেডিয়াসের সাথেও কোলাপসিং প্রেশার আর ইসের সাথেও কোলাপসিং প্রেশার তো আছে। এখন আমরা বুঝতেছি যে আসলে বড় অ্যালভিওলেই হচ্ছে আমার কম কোলাপস হবে, আর বেশি সারফেস টেনশনওয়ালা অ্যালভিওলি আবার বেশি কোলাপস হবে, ঠিক আছে। তো এখন অ্যালভিওলি তো কোলাপস হইতে চায়, এখন যেহেতু বেলুনের তো ক্ষমতাই, মানে বেলুন যদি আমি বন্ধ করে রাখি, মানে বেলুনের মুখটা যদি খুলে রাখি, বেলুন তো অলওয়েজ কোলাপস হয়ে যায়। তো এখন অ্যালভিওলিও তো কোলাপস হয়ে যায়। এখন অ্যালভিওলিকে আসলে প্রিভেন্ট করে কে, মানে কোলাপসিং হওয়া থেকে। তো প্রিভেন্টিং অফ অ্যালভিওলার কোলাপসিং। তো প্রথমেই যেটা সেটা হচ্ছে আমরা যে বললাম সারফেক্টেন্ট তো আমার ভেরি ইম্পর্ট্যান্ট টপিক। তো এটা কীভাবে কাজ করে আমরা তো জানছি। সারফেক্টেন্টের পরে 2 নাম্বার যেটা সেটা হচ্ছে রেডিয়াস। তো বড় অ্যালভিওলি আমার কোলাপসিংয়ে বাড়া দেয়, ছোটো অ্যালভিওলি আবার একটু কোলাপসিং, হ্যাঁ। তারপরে প্রত্যেক মানে একটা আমি যদি এক্সপাইরেশন করিও, তারপরে অ্যালভিওলির মধ্যে কিছু পরিমাণ বাতাস থাকে, এটা মনে রাখবা। ইন্সপাইরেশন করি, এক্সপাইরেশন করি, প্রত্যেকবার অ্যালভিওলির মধ্যে কিছু পরিমাণ বাতাস থাকে, যেটাকে আমরা বলবো রেসিজুয়াল ভলিউম। এখন এই রেসিজুয়াল ভলিউমও হচ্ছে আমাদের অ্যালভিওলাকে, মানে যেহেতু বাতাস আছে তো এই কারণে অ্যালভিওলাকে কোলাপসিংয়ে বাড়া দেয়। তো RESI ডিউয়াল রেসিজুয়াল ভলিউম। তারপরে হচ্ছে আমাদের ইন্টারডিপেন্ডেন্সি অফ দ্য অ্যালভিওলি। এটা মানে কি, মানে হচ্ছে মনে করো 2টা অ্যালভিওলি আছে এই জায়গায়, এই একটা। এই অ্যালভিওলিতে যদি বাতাস বেশি হয়ে যায়, এখান থেকে কিছু বাতাস এদিক দিয়ে আসে, এটা হচ্ছে ইন্টারডিপেন্ডেন্সি।
তারপরে হচ্ছে রেডিয়াস তো বললামই, তারপরে হচ্ছে আমাদের প্রেশার, নেগেটিভ ইন্টারপ্লুরাল প্রেশার। সরি, ইন্টারপ্লুরাল প্রেশার। এখন নেগেটিভ ইন্টারপ্লুরাল প্রেশার কি? মনে করো এটা হচ্ছে আমাদের সেই লাং, একটা লাং দেখাইছি। তো এখন এটা কিন্তু লাং, হ্যাঁ, নট অ্যালভিওলি। তো ভালো করে আর কি, এটা হচ্ছে আমাদের সেই লাং। এখন লাংয়ের ভিতরে আমাদের হচ্ছে প্লুরা থাকে, তো লাংয়ের সাথেই থাকে হচ্ছে প্যারাইটাল প্লুরা, ভিসেরাল প্লুরা, আর লাংয়ের বাইরে এরকম চেস্ট ওয়ালের সাথে থাকে প্যারাইটাল প্লুরা। তো এইটাকে বলা হচ্ছে আমাদের ইন্ট্রাপ্লুরাল স্পেস, আইপিএস। তো এখন এই জায়গায় যে এয়ার প্রেশার থাকে তার মান -5 থেকে -7.5 সেন্টিমিটার অফ মানে ওয়াটার। তো এখন নেগেটিভ প্রেশারের কাজ কি? আমরা জানি পজিটিভ প্রেশার হচ্ছে আমাদের লাংকে, মানে যে কোনো পজিটিভ প্রেশার হচ্ছে আমাদের এই জিনিসটাকে কোলাপস করতে সাহায্য করে। এখন যেহেতু হচ্ছে আমাদের এটা নেগেটিভ প্রেশার, তো এক্ষেত্রে তো কোলাপসিং নেই, এক্ষেত্রে হচ্ছে উল্টাটা করবে, ঠিক আছে? তো তখন হচ্ছে লাং এক্সপ্যান্ড হবে, এবং এক্সপ্যানশনের মেকানিজমটা আমরা সামনে আরও দেখবো আশা করি। তারপরে সবার লাস্টে হচ্ছে মনে করো এই একটা অ্যালভিওলি, এই আরেকটা অ্যালভিওলি, দুই অ্যালভিওলির মাঝখানে কিছু ফাঁকা জায়গা থাকে। এই ফাঁকা জায়গাকে বলে হচ্ছে পোর অফ কোন। এই পোর অফ কোনও আমার হচ্ছে অ্যালভিওল, মানে ধরো এই অ্যালভিওলির একটু বাতাস বেশি হয়েছে, এই অ্যালভিওল থেকে এদিকে বাতাস মানে ড্রেন করতেছে, যে কারণে হচ্ছে আমাদের কিছু পরিমাণে বাতাস ওইদিকে যেয়ে মানে হচ্ছে ওই অ্যালভিওলিকেও আমার কী বলতেছে, মানে হচ্ছে আমার কোলাপসিংয়ে বাড়া দিচ্ছে। তারপরে আরেকটা জিনিস আমরা একটু মিস করে আসছি সারফেক্টেন্ট থেকে, সেটা হচ্ছে সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হয় হচ্ছে 24th উইক অফ জেস্টেশন, মানে মায়ের পেটে থাকতে যখন আমাদের বয়স 24 উইক ছিল, 24 সপ্তাহ ছিল এমব্রায়ো, তখন হচ্ছে সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হয়। বাট 34 সপ্তাহের আগে আমাদের হচ্ছে সারফেক্টেন্ট ক্ষরণ মানে হচ্ছে ওইভাবে হয় না। 34 সপ্তাহের পরে মেনলি হচ্ছে আমাদের কর্টিসল, একটা হরমোন, এই কর্টিসলের লেভেলটা হচ্ছে বেড়ে যায়, এবং কর্টিসল হচ্ছে আমাদের সারফেক্টেন্ট ক্ষরণ করতে সাহায্য করে, ঠিক আছে? তো এটা একটু জানার বিষয়। তারপরে সবার লাস্টে আমরা একটা ক্লিনিক্যাল টপিক নিয়ে আজকে শেষ করব, সেটা হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস। সিস্টিক ফাইব্রোসিস সেটা একটা অটোজোমাল ডিসঅর্ডার, হ্যাঁ, মোটামুটি আমেরিকানদের মধ্যে ভালোই কমন, মানে হোয়াইট যারা আছে তাদের মধ্যে মোটামুটি ভালোই কমন। তো এখন নর্মালি কি হয়, ধরো এটা হচ্ছে আমাদের এয়ারওয়ে, এয়ারওয়েতে এদিকে এয়ারওয়ে এপিথেলিয়াম আছে। এখন এয়ারওয়ে এপিথেলিয়ামে এখানে হচ্ছে বিভিন্ন টাইপের চ্যানেল থাকে, এই চ্যানেলগুলোর মধ্যে দিয়ে বিভিন্ন মিনারেল এদিক দিয়ে যায়। এখন মিনারেলের সাথে সাথে আমাদের হচ্ছে পানিও এই দিক দিয়ে যায়। এখন পানি যাওয়ার কারণে আমরা এই যে এপিথেলিয়াম সেলের উপর কী পড়েছিলাম, এখানে হচ্ছে মিউকাস লেয়ার থাকে, এখানে হচ্ছে আমাদের সেই মিউকাস লেয়ার থাকে, হ্যাঁ, এই যে মিউকাস লেয়ার। এখন এই পানি যাওয়ার কারণে আমাদের হচ্ছে এই মিউকাস লেয়ার হচ্ছে তখন কি হয়, মানে একটু পাতলা হয়। এই পাতলা হওয়ার কারণে আমাদের হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জ বা অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট এটা হচ্ছে করতে সুবিধা হয়। তো যখন অনেক সময় দেখা যায় যে আসলে কিছু জেনেটিক মিউটেশনের কারণে আমাদের হচ্ছে এই মিউকাস মানে হচ্ছে এই ওয়াটার সিক্রেশন বা মিনারেল সিক্রেশনটা ঠিকভাবে হয় না। তো ওয়াটার সিক্রেশন যখন না হবে তখন এই মিউকাস লেয়ার কী হয়ে যাবে, মিউকাস লেয়ার থিক হয়ে যাবে বা মোটা হয়ে যাবে। এখন যখন আমার এই মিউকাস লেয়ার থিক বা মোটা হয়ে গেল তখন কি হবে, তখন হচ্ছে আমরা এখানে এরকম থিক একটা লেয়ার পাবো, থিক একটা মিউকাস লেয়ার পাবো, মনে করো এরকম একটা থিক মিউকাস লেয়ার পাবো। এখন এই থিক মিউকাস লেয়ার এখন এই থিক মিউকাস লেয়ারের কারণে এদিক দিয়ে হচ্ছে অক্সিজেন ট্রান্সপোর্ট বাধাগ্রস্ত হবে। তো এখন এটা তো জিন মিউটেশনের কারণে হয়। এখন জিন মিউটেশনটা কোথায় হয়, সাধারণত 7 নম্বর ক্রোমোজোমের লং আর্ম, ওইখানে হচ্ছে আমাদের এই সিস্টিক ফাইব্রোসিসের এই জিন মিউটেশনের ব্যাপারটা থাকে, ঠিক আছে? এই যে আমার হচ্ছে এখন এর মানে হচ্ছে ভবিষ্যৎ কি, সিস্টিক ফাইব্রোসিস হলো প্রথম কথা, যেহেতু অটোসোমাল ডিসঅর্ডার, এটা বাচ্চাদের হবে, হ্যাঁ, ইনফ্যান্ট। তো তোমার কাছে একটা পেশেন্ট আসছে, যে একটা ধরো 3 বছরের একটা বাচ্চা, মেয়ে বাচ্চা বা ছেলে বাচ্চা, তো এখন হচ্ছে এর প্রচুর পরিমাণে ইনফেকশন হয় এবং অ্যাজমা দেখা দেয়, ঠিক আছে? কিছুদিন পরই অ্যাজমা দেখা দেয়। তো সিস্টিক ফাইব্রোসিস ক্যান বি অ্যান অপশন, ঠিক আছে? এখন সিস্টিক ফাইব্রোসিস তো বুঝলাম। তো এখন তোমার হচ্ছে, তো এখানে কি হচ্ছে, এখানে যেহেতু হচ্ছে আমার এই তোমার
এয়ারওয়ে অবস্ট্রাকশন হচ্ছে, মানে প্রচুর পরিমাণে মিউকাস জমা হচ্ছে, তো এই কারণে মানে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, অ্যাজমা দেখা দিতে পারে। আরেকটা কাহিনী হচ্ছে এখানে যে মিউকাস যেহেতু থিক, তো এই কারণে এই জায়গায় যে সিলিয়ারি সেলগুলো আছে, সিলিয়া তো মোটিলিটি কমে যাবে, তো সিলিয়ার মোটিলিটির কারণে এখানে রিকারেন্ট ইনফেকশন দেখতে পাবো। তো আমরা কী পাবো, আমরা হচ্ছে অ্যাজমা দেখতে পাবো, আর হচ্ছে আমরা ইনফেকশন দেখতে পাবো, হ্যাঁ, রিকারেন্ট ইনফেকশন দেখতে পাবো। সরি, অ্যাজমা না আর কি, এয়ারওয়ে অবস্ট্রাকশন দেখতে পাবো, অ্যাজমা ডিরেক্টলি বলা ঠিক হবে না, এয়ারওয়ে অবস্ট্রাকশন দেখতে পাবো, আর হচ্ছে ইনফেকশন দেখতে পাবো। তারপরে হচ্ছে এখন এটা তো হলো, এখন এর জন্য আমরা কি করতে পারি? এর জন্য হচ্ছে আমরা যেই ব্যাপারটা করতে পারি, যেহেতু আমাদের হচ্ছে এয়ারওয়ে অবস্ট্রাকশন হচ্ছে, তো এখন এক্ষেত্রে আমরা ব্রঙ্কোডাইলেটর দিতে পারি, এবং সাথে সাথে আমরা কিছু অ্যান্টিবায়োটিকও দিতে পারি বা অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগও দিতে পারি। অ্যান্টিবায়োটিক যেগুলো কী করবে, আমার হচ্ছে ইনফেকশনটাকে কমাবে। এখন এটা তো আমাদের হচ্ছে প্রিমিটিভ মেডিকেল ট্রিটমেন্ট বা হেলথ ট্রিটমেন্ট। এখন আমরা যদি মডার্ন ট্রিটমেন্টের দিকে তাকাই, একটা ট্রিটমেন্ট নিয়ে খুব বেশি কথা হয় রিসেন্ট ইয়ারে, সেটা হচ্ছে CRISPR-Cas9। এখন CRISPR-Cas9-এর একটা অ্যাব্রিভিয়েশন আছে, তো অ্যাব্রিভিয়েশনটা কি? অ্যাব্রিভিয়েশনটা হচ্ছে ক্লাস্টার্ড রেগুলেটরি interspersed short palindromic repeats associated muscle নাইন। তো অ্যাপ্লিকেশন জানার দরকার নেই, আমরা যা জানবো CRISPR-Cas9 একটা পদার্থ, মানে সরি একটা টেকনোলজি, যার মাধ্যমে হচ্ছে আমরা এটা একটা জিন থেরাপি মিললো, হ্যাঁ, জিন থেরাপি। তো এর সাহায্যে আসলে আমরা মিউটেশনকে আমরা চেঞ্জ করে দিতে পারি, হ্যাঁ, বিভিন্ন মিউটেশনকে আমরা এটাকে এর মাধ্যমে চেঞ্জ করতে পারি, এবং মিউটেশন চেঞ্জ করার মাধ্যমে আমরা হচ্ছে যেহেতু মিউটেশনারি রোগ সিস্টিক ফাইব্রোসিস, তো এই কারণে হচ্ছে আমরা সিস্টিক ফাইব্রোসিসকেও চেঞ্জ করে দিতে পারি। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি সবার ক্লাসটি ভালো লেগেছে। নেক্সট ক্লাসে আমরা মেনলি মাসেলস অফ ইন্সপিরেশন এগুলো নিয়ে আলোচনা করব, এবং তারপরের ক্লাসে আমরা ফার্দার ডিটেলস সম্পর্কে বিভিন্ন টপিক সম্পর্কে আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।